আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। মোনাজাতে অংশ নিতে দূর দূরান্ত থেকে জড়ো হয়েছেন লাখো মুসল্লি। রমজানে বাজার মূল্য থেকে কমে গরু ও খাসির মাংস বিক্রি না করার সিদ্ধান্ত সরকারের। ভোক্তাদের ক্ষোভ, নিম্নবিত্তের পুষ্টি চাহিদা বিবেচনায় কর্মসূচি চালু রাখার পরামর্শ। এবং বসন্ত, ভালোবাসা ও মাতৃভাষা দিবসের বাজার ধরতে প্রস্তুত যশোরের গদখালির চাষিরা। পরিচর্যায় কাটছে সময়, শত কোটি টাকার ফুল বিক্রির আশা। সকালের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। ৫৮তম বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে দূর দূরান্ত থেকে ইজতেমা ময়দানে জড়ো হচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রেল, সড়ক কিংবা হেঁটে বিভিন্ন অঞ্চল থেকে তুরাগ নদের তীরে আসছেন তারা। মোনাজাত ঘিরে টঙ্গী ইজতেমা মাঠ সংলগ্ন সড়ক মহাসড়কগুলোতে মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে। মুসল্লিরা বলছেন, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে ও গুনাহ মাফের আশায় ইজতেমা ময়দানে এসেছেন তারা। লাখো মানুষের জামায়াতে পরিবার, পরিজন ও মুসলিম উম্মার শান্তি কামনায় প্রার্থনা করবেন আল্লাহর কাছে। আল্লাহ পাকের কাছে সকলে যেন আমরা আলহামদুলিল্লাহ ভালো থাকি, এই দোয়া খেরাতের জন্য আসছি। যেখানে অনেক লোক সমাগম হয় ওখানে ফজিলত বেশি, দোয়া হয় সবার জন্য। মাফের আশা আমরা এখানে বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাতে অংশগ্রহণ করি। তো অনেক গুনাহ করেছি, আল্লাহ মাফ করে বেয়াসিব করে, এই জন্য আমরা আসিছি। আল্লাহর কাছে আমার বাংলাদেশ শান্তি এবং পরিবারের শান্তি। এ নিয়ে আরো জানাতে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী তোহা খান তামিম ও আল আমিন তুষার। সরাসরি প্রথমে যাচ্ছি তামিমের কাছে। পরে যে বয়ান শুরু হয়েছিল সেই বয়ান এখনো চলছে, অব্যাহত রয়েছে এবং চলবে আখিরি মোনাজাত পর্যন্ত। আর কিছুক্ষণ পরে, অর্থাৎ ঘড়ি ঘন্টা ধরে যদি বলি তাহলে আর 1 ঘন্টা পরেই আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে, অর্থাৎ সকাল 9টায় আখিরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং আখিরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। আপনারা দেখতে পাচ্ছেন যে মূল ময়দান তো বটেই, আশপাশের মানুষ কিন্তু একেবারে তিল ধারণের ঠাঁই নেই বলা যায়। আশপাশে যে অলিগলি রয়েছে, বিশেষ করে বিভিন্ন যে স্থাপনা রয়েছে সেই স্থাপনার ছাদেও কিন্তু আখিরি মোনাজাতের জন্য মানুষের জন্য যেই মানুষ যে অবস্থান নেন সেই অবস্থানের যেই অর্থাৎ আখিরি মোনাজাতের জন্য যে অবস্থান নেয় মানুষ বিভিন্ন স্থাপনায়। এবং আমরা দেখে থাকি যেই মধ্যরাত থেকেই আখিরি মোনাজাতের জন্য যেই ধরনের প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ আশপাশের যে সমস্ত মহাসড়ক রয়েছে, অলিগলি রয়েছে, সড়ক রয়েছে, সেই সড়কে কিন্তু যান চলাচল একেবারে সীমিত রাখা হয়েছে, যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যে সমস্ত জরুরি যে সেবাগুলো রয়েছে, গণমাধ্যম, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি বা আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি ছাড়া, অর্থাৎ জরুরি সেবার যেই গাড়িগুলো ছাড়া অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহন বন্ধ রাখা হয়েছে। এটি চলবে আখিরি মোনাজাত পর্যন্ত। আখিরি মোনাজাত শেষ হলেই সেই যান চলাচল স্বাভাবিক হবে। আপনাদেরকে বলে রাখি, ফজর নামাজের পরে যে আমবয়ান শুরু হয়েছিল সেই আমবয়ানের পরে এখন আসলে সেই আমবয়ান চলছে, এখন পর্যন্ত চলছে এবং এটি ধারাবাহিকভাবে চলবে একেবারেই আখিরি মোনাজাত পর্যন্ত। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে সকাল 9টার পরেই তাদের যেই আখিরি মোনাজাত সেটি অনুষ্ঠিত হবে এবং এটি আজকের যে প্রথম পর্ব, সেই প্রথম পর্বের যে প্রথম ধাপ, সেই প্রথম ধাপের আখিরি মোনাজাত। এবং আজকে এই আখিরি মোনাজাত শেষ হওয়ার পরেই এই আনুষ্ঠানিকতা, প্রথম ধাপের যে আনুষ্ঠানিকতা সেটি হবে। এরপরে আগামীকাল থেকে আবারও, অর্থাৎ আগামীকাল বাদ ফজর আবারও দ্বিতীয় ধাপের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। অর্থাৎ 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ সেটি আগামীকাল থেকে শুরু হবে, চলবে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। এরপরে দ্বিতীয় পর্বের যে আনুষ্ঠানিকতা, অর্থাৎ 8 দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে 14, 15 এবং 16 তারিখ।
14, 15 এবং 16 তারিখ দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। তারপরে এই বছরের মতো করে অর্থাৎ 16 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হওয়ার পরপরে এই বছর অর্থাৎ 2025 সালের জন্য যে ইজতেমা, সেই ইজতেমার যে আনুষ্ঠানিকতা বা ইজতেমার যে কার্যক্রম সেটি শেষ হয়ে যাবে। তো এখন একেবারে শেষ মুহূর্তে যে বয়ান, সে বয়ান চলছে এবং এখানকার যারা আলেম ওলামা রয়েছেন, এখানকার যারা জিম্মাদার রয়েছেন, তারা বলার চেষ্টা করছেন যে ঈমান আমল থেকে বয়ান করছেন এবং কোরআন হাদিসের থেকে উদ্ধৃতি দিচ্ছেন এবং বলছেন যে এই দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী জীবন, আখিরাতের জীবন একেবারে স্থায়ী জীবন। তো সেই স্থায়ী জীবনের জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নেওয়ার কথা তারা বলছেন এবং নিজের পাপ থেকে মুক্তি কিভাবে লাভ করা যায়, কিভাবে মানুষ সততার পথে চলতে পারে, কিভাবে মানুষ কল্যাণের পথে ধাবিত হতে পারে, সেই যে বয়ান, সেই পরামর্শ দেওয়া হচ্ছে। তো ইজতেমার অপর প্রান্তে রয়েছেন আল আমিন তুষার। আমরা সহকর্মী আল আমিন তুষারের কাছ থেকে জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি। তুষার। এবং এই যে পেছনের পুরো বিশাল জনসমুদ্র যেটা দেখতে পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু তারা কিন্তু আসলে এখনো কাছেই আসতে পারেনি ইজতেমা ময়দানের ঠিক পাশের যে প্রবেশ মুখ, সেই প্রবেশ মুখের এখানে কিন্তু যারা আসলে রাত থেকে এসেছেন এবং সকালেও যারা আসলে অনেকে আসছেন এখনো, তারা কিন্তু অনেকে বিভিন্ন জায়গায় বসে গেছেন, বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন এবং আমরা দেখেছি ফজরের নামাজও অনেকে এই প্রবেশ মুখের রাস্তায় কিন্তু দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন। এবং আমরা যদি কামারপাড়া ব্রিজের কথা বলি, সেই ব্রিজে পর্যন্ত সাধারণ মানুষরা প্রবেশ করছেন এবং অনেকে কিন্তু যাদের আসলে 3 দিনের এই সফর শেষ হয়ে গেছে, তারা কিন্তু যারা আশপাশের এলাকাগুলো থেকে এসেছেন, তারা আসলে কিছুটা কিন্তু বাইরের দিকে যাবারও চেষ্টা করছেন তারা তাদের এখানের অবস্থান থেকে, কেননা যেহেতু গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাবে, সেই জায়গা থেকে কিন্তু প্রতিটা জায়গায় তারা আসলে যতটা এগিয়ে থাকতে পারেন সেই চেষ্টাও করছেন। এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদেরকেও দেখছি যে যেহেতু এই কয়েকদিনে কিন্তু প্রায় 7,000 আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করেছেন। এর বাইরেও কিন্তু আজকে যেহেতু জনসমাগম আরও বেশি হচ্ছে, সেখানে কিন্তু আরও যারা আসলে এখানকার যারা রয়েছেন, অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্য যারা রয়েছেন, এছাড়াও র্যাব এবং সাদা পোশাকের পুলিশ যারা রয়েছেন, তারা সকলেই কিন্তু এখানে তাদের নিরাপত্তায়, মুসল্লিদের নিরাপত্তায় কাজ করছেন। এই মুহূর্তে যে বয়ান চলছে, সেই বয়ানের পরে কিন্তু নসিহতমূলক বয়ান শুরু হবে এবং তারপরেই কিন্তু আমরা দেখতে পাবো, তারপরেই কিন্তু সকাল 9টা 9:30টার মধ্যেই আখিরি মোনাজাতের মধ্যে দিয়ে এবারে প্রথম পর্যায়ের শেষ হবার কথা রয়েছে। এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম বিশ্ব ইজতেমা ময়দানে। সক্ষমতা ও অতীত বিতর্কের অজুহাত তুলে আসছে রমজানে সুলভ মূল্যে গরু ও খাসির মাংস বিক্রি করবে না প্রাণী সম্পদ মন্ত্রণালয়। বাজারে এর প্রভাব পড়ার শঙ্কায় সিদ্ধান্ত পরিবর্তনের দাবি ভোক্তা ও অর্থনীতিবিদদের। এদিকে মাংস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো জানাচ্ছে, সিদ্ধান্ত পরিবর্তন হলে তারা যোগান দিতে প্রস্তুত। 2020 সাল থেকে রমজান মাসে দুধ, ডিম ও মাংস বিক্রি করে আসছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, যেখানে বাজার মূল্য থেকে কমে এসব পণ্য পান ভোক্তারা। তবে এবার রমজানে গরু ও খাসির মাংস বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। এতে বাজারে দাম বাড়ার শঙ্কায় ক্ষোভ প্রকাশ করছেন ভোক্তারা। মাংসের যে দামটা, সেটা হচ্ছে নিম্ন আয়ের মানুষের জন্য খুব কষ্টসাধ্য। সরকারিভাবে যে মাংসটা বিক্রি আগে বড় হয়েছে, এখন যদি না হয় মাংসের দাম আরো বাড়বে। মধ্যবিত্ত পরিবার তাহলে মাংসের কাছে যেতে পারবে না। সরবরাহকারীরা বলছেন, মুরগির মাংসের জন্য ফ্রিজিং ব্যবস্থা যেহেতু করতেই হবে, সুতরাং গরু ও খাসির মাংস বাদ দেওয়ার কোনো যুক্তি নেই। সিদ্ধান্ত পরিবর্তন হলে তারা সরবরাহ করতে প্রস্তুত আছেন। ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের সবচেয়ে বেশি চাহিদার থাকেই হচ্ছে গরুর মাংস এবং খাসির মাংস যদি দেয়া না হয়, আমাদের কিন্তু ওই ফ্রিজার ভ্যানটা লাগবেই, কারণ এই জায়গায় দুধ দিচ্ছেন এবং মুরগির মাংসটা দিচ্ছেন, সুতরাং আমরা কিন্তু ফ্রিজার ভ্যানটা অ্যাভয়েড করতে পারতেছি না। তো আমাদের দেখা গেছে যে দুইটা মেইন আইটেম সরে যাচ্ছে, কিন্তু ওভারহেড কস্টটা সেম থেকে যাচ্ছে। অন্যান্য বছরের ন্যায় আমরা যা করছি, আমরা এই বছরও আমরা তা করার আমাদের ইচ্ছা আছে কিংবা আমাদের প্রস্তুতি আছে, বাট এখনো যেহেতু আমাদেরকে মন্ত্রণালয় ডাকে নেই। কেন বাদ যাচ্ছে গরু ও খাসির মাংস, এমন প্রশ্নের জবাবে প্রাণী সম্পদ উপদেষ্টা সক্ষমতার ঘাটতি ও অতীত বিতর্কে তুলে ধরেন। ডিম, দুধ, মুরগির মাংসটা যাবে, আর আমরা মাছেরও চেষ্টা করছি। যেটা পাচ্ছেন না সেটা মূলত হলো ডেয়ারি ফার্মার্স
অ্যাসোসিয়েশনের মাধ্যমে যে মাংসটা আসতো সেটা পাচ্ছেন না। মন্ত্রণালয় থেকে একটু উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে আমরা যদি নিরাপদভাবে এটা দিতে না পারি তাহলে সেটা ক্ষতি হয়ে যেতে পারে। গতবার যেমন দিয়েছিল তেমনি অনেক ঝামেলাও হয়েছিল। তার মানে এই না যে সিদ্ধান্ত শেষ হয়ে গেছে। উচ্চ মূল্যস্ফীতির বাজারে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের পুষ্টির কথা বিবেচনায় নিয়ে কর্মসূচি চালু রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। উপকারভোগী কিন্তু সমাজের স্বল্প আয় শ্রেণীর মানুষ, তার মানে হলো যে এটার একটা সোশ্যাল রিটার্ন যেটা আছে সেটা কিন্তু পজিটিভ। এই ধরনের যে সমস্ত কর্মসূচি সেখান থেকে আসলে অর্থ প্রত্যাহারের তেমন কোনো ভালো যুক্তি নেই। এই জায়গাটাতে আমার মনে হয় যে পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। গত বছর রাজধানীর 25টি স্থানে ভ্রাম্যমাণ ফ্রিজিং ভ্যানে ও 5টি বাজারের দোকানে প্রতিদিন 4 থেকে 4,500 কেজি মাংস বিক্রি হয়েছে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বন্ধ হওয়া সিলেট ছাতক 34 কিলোমিটার রেলপথ সচল করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এই রেলপথ সংস্কারে ব্যয় হবে 217 কোটি 34 লাখ টাকা। এই পথটি সচল হলে পণ্য পরিবহনের পাশাপাশি শিল্প সমৃদ্ধ ছাতকবাসী উপকৃত হবেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দিগেন সিং এর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। 2022 সালের বন্যায় ছাতক গোবিন্দগঞ্জের 12 কিলোমিটার রেলপথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে সেই সময় থেকে এ পথে রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। অথচ এই পথে ছাতকে উৎপাদিত 3টি সিমেন্ট কারখানার সিমেন্ট, পেপার মিল, পাথর, বালু, চুনা পাথর, শাকসবজি সহ নানা ধরনের আমদানিকৃত ফল দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হতো। ছাতক স্টেশন পণ্য পরিবহনে সফলতার জন্য পুরস্কৃত হয়েছিল। অনেক প্যাসেঞ্জার যাওয়া আসা করতো, এখন স্টেশনটা অকেজো হয়, মানুষ আর এদিকে আসতে পারে না। এই স্টেশন বন্ধ থাকায় পণ্য পরিবহনে অসম প্রতিযোগিতা চলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। স্টেশনটি চালু হলে ছাতকে উৎপাদিত পণ্য কম দামে ভোক্তাদের হাতে পৌঁছানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। লাইনটা বন্ধ হয়ে যাওয়ার পরে এই যাত্রীগুলা সাধারণত বাইরে উঠে আসতে হয়, ভাড়া বেশি, অনেক ঝামেলা। তাছাড়া এই যে শাকসবজি ফলমূল যেগুলো আছে সেগুলো এখন আসতে পারে না। যদি এই রেল লাইন চালু থাকতো তাইলে আমরা সহজভাবে কম খরচে দেশের অন্যান্য অঞ্চলের সাথে পাল্লা দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতাম। অন্যদিকে সিলেট ছাতক 34 কিলোমিটার রেলপথ ও স্টেশন সংস্কারে মোট 217 কোটি 34 লাখ টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 2026 সালের 30 জুন কাজ শেষ হবে। প্রকল্পের জন্য ইতিমধ্যে ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে দ্রুত চালু করার জন্য। চালু হলে সরকারের রাজস্ব এবং ব্যবসায়িক বহুত উন্নয়ন হবে। এখন আমাদের এগ্রিমেন্টটা চলতেছে, আমাদের আগামী মাসের 2 তারিখ থেকে উচ্ছেদ আছে। 1954 সালে বাণিজ্যিক কারণে এই রেলপথটি সিলেট রেলওয়ে স্টেশন হতে পশ্চিম উত্তরে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছাতক বাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত নির্মাণ করা হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সিলেট এমএজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। কর্মস্থলে না থেকেও মাসের পর মাস বেতন উত্তোলন করছেন 16 জন নার্সিং কর্মকর্তা। এর মধ্যে কেউ কেউ 22 মাস পর্যন্ত কৌশলে উত্তোলন করেছেন বেতন। তবে বেশিরভাগই বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। নওশাদ আহমেদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। মাসের পর মাস বিনা পরিশ্রমে বিনা বাধায় সরকারি বেতন ভাতা উত্তোলন করেছেন মেডিকেলের নার্সিংয়ের 16 জন নার্সিং কর্মকর্তা। এমন ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে পুরো নগরীতে। কিভাবে এই পুরো কাজটি করা সম্ভব হয়েছে সেটি জানতে ওসমানী মেডিকেলে যায় সময় সংবাদ। মেডিকেলে কর্মরত নার্সদের প্রশ্ন করলে উঠে আসে সব তথ্য। কেউ কেউ 22 মাস পর্যন্ত কৌশলে বেতন উত্তোলন করেছেন। তবে এই বেতনভোগীরা এখন বেশিরভাগই দেশে নেই বলছেন নার্সিং কর্মকর্তারা। কর্মস্থলে না থেকে বিভিন্ন উপায় অবলম্বন করে, অসাধু উপায় অবলম্বন করিয়া খাওয়ার মাধ্যমে এগুলা তারা টাকা উত্তোলন করেছে। কিভাবে টাকা উত্তোলন করলো, কে বা কারা এই টাকা উত্তোলনের সহযোগিতা করলো, সেটারও একটা ব্যবস্থা হোক।
এমন কর্মকাণ্ডে তাদের সহযোগিতা করার অভিযোগও আছে হাসপাতালের কর্মরত 7 নার্সের বিরুদ্ধে। এদের মধ্যে তৃষ্ণা তেরেজা ডিকস্তা, আসমা আক্তার খানমকে সাময়িক বরখাস্ত করা সহ সেবা তত্ত্বাবধায়ক রিনা বেগমকেও কারণ দর্শানোর নোটিশ দেয় নার্সিং অধিদপ্তর। এদের মধ্যে আসমা আক্তার যোগদান করেন আল হারামাইন হাসপাতালের নার্সিং সুপারভাইজার পদে, তবে সেখানেও তিনি নানা অনিয়ম, আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত থাকায় বরখাস্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ। এমন ঘটনায় নার্সদের কর্মস্থলে উপস্থিতির তদারকির বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে বললেন নার্সিং কর্মকর্তা। আমরা আরও সতর্ক হয়েছি, আমাদের যদি কেউ ছুটিতে যায় বা যাইয়া 5 দিন ছুটি, এরপর 6 তারিখ থেকে মানে 6 দিনের দিন থেকে অ্যাবসেন্ট করতেছে, তো সাথে সাথে আমরা অ্যাপ্লাই দিয়ে দিই। অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। কেউ আছে শুধু অনুপস্থিত, কেউ আছে যে অনুপস্থিত আবার নিয়েছে টাকা, কিভাবে নিল, এগুলো বিচার প্রক্রিয়ার ভিতরে আছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে যাতে এই ধরনের অন্যায়ের প্রশ্রয় না দেওয়া হয় এবং অন্যায় কাজ করা না হয়, সেজন্য আমরা সবাইকে নিয়ে কাজ করছি। এদিকে নার্সদের অনুপস্থিতির বিষয়টি নজরে এলে গত 8 জানুয়ারি অভিযুক্ত ওই 16 জনকে প্রতারণার মাধ্যমে উত্তোলনকৃত বেতন ভাতার সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। নার্স কর্মকর্তারা কিভাবে 18,04,105 টাকা 50 পয়সা বেতন ভাতা ভোগ করেছেন সেটা নিয়ে এখন তুলপাড় সমগ্র এমএজি উসমানী মেডিকেল কলেজ সহ সিলেট নগরবাসীদের মনে। তবে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসার দাবি কর্তৃপক্ষের। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। এদিকে ঘন কুয়াশার কারণে শনিবার রাত 10টা থেকে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিস্তারিত জানাতে পাটুরিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। দীর্ঘ 10.5 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, এই নৌরুটগুলো কিন্তু বন্ধ রয়েছে। দীর্ঘ সময় এই ঘাটে আটকে থাকা যারা যাত্রী, যানবাহনের শ্রমিক এবং ব্যবসায়ীরা, তারা কিন্তু দুর্ভোগ পোহাচ্ছে। যদিও একটু আজকে অন্যান্য দিনের চাইতে কুয়াশা তীব্র আকার ধারণ করলে শীতের পরিমাণ একটু কম রয়েছে, কিন্তু ধীরে ধীরে এই নৌরুটগুলোতে এটা আপনার যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে যদি বলি 3টি নৌরুটে অর্থাৎ পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট এবং ধাওয়াপাড়া, পাবনার ধাওয়াপাড়া নাজিরগঞ্জ নৌরুটে মোট কমপক্ষে 7 শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এছাড়াও কিন্তু এটা মাঝনদীতে আটকে রয়েছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদের যতটুকু জানিয়েছে 7টি ফেরি কমপক্ষে 103টি যানবাহন নিয়ে মাঝনদীতে রয়েছে। যদি বলি গত রাত অর্থাৎ এই শনিবার সন্ধ্যা থেকে কিন্তু ঘন কুয়াশা পড়তে শুরু করে। এই কুয়াশাটা ধীরে ধীরে আরো ঘনীভূত হতে থাকে এবং রাত 10টার দিকে এটা তীব্র আকার ধারণ করলে এই যে নৌরুটের যে বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় কিন্তু দুর্ঘটনা এড়ানোর জন্য বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ কিন্তু এই নৌরুটগুলো সকল নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে কিছু ট্রলার ব্যবসায়ীরা কিন্তু বেশি মুনাফা নেওয়ার জন্য এখনো কিন্তু এই নৌরুটগুলোতে তারা যাত্রী পারাপার করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম পাটুরিয়া ঘাটে। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। বসন্ত, বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বাজার ধরতে প্রস্তুত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালির ফুল চাষিরা। হাতে মাত্র আর কয়েকটা দিন, তাই ফুলের পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে চাষিদের। তাদের দাবি এই 3 দিবসে অন্তত 100 কোটি টাকার ফুল বিক্রি হবে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। গোলাপ, জারবেরা, রজনীগন্ধা, গাঁদা, লিলিয়াম, চন্দ্রমল্লিকা সহ নানা জাতের ফুল। পুরো গদখালি পানিসারা অঞ্চল সেজেছে ফুলের সাজে। মাঠে মাঠে শোভা পাচ্ছে হৃদয় আকৃষ্ট করা এসব ফুলে।
ফুলের রাজধানী যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি, পানিসারা ও এর আশপাশের এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হয় ফুল। চলতি মৌসুমে অতিবৃষ্টির কারণে ফুলের উৎপাদন কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও আসন্ন বসন্ত, বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বাজার সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন ফুল চাষিরা। উৎসব পর্যন্ত ফুল ধরে রাখতে পোকার আক্রমণ ও পচন রোধে নিচ্ছেন পরিচর্যা। ভালো দাম পাওয়ার আশা চাষিদের। সামনের দিনগুলোতে মনে হয় আমরা একটা ভালো দাম পাবো। আমি আশা করছি আমি 5 থেকে 6 লাখ টাকার ফুল বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ। প্রায় 3 থেকে 4 লাখ টাকা এই বছর খরচ হয়েছে এবং আমার টার্গেট আছে, আশা করি 8 থেকে 10 লক্ষ টাকা ফুল বেচতে পারবো। অনুষ্ঠানটা উপলক্ষে যে টাকাটা আসে বা যে টাকাটা আমরা পাই, এই টাকাটা হয়তো আমাদের লাভের দিকে একটু আগায় নিয়ে যায়। আসন্ন 3 দিবসকে ঘিরে অন্তত 100 কোটি টাকার ফুল বিক্রি হবে আশা ফুল ব্যবসায়ীদের। 14 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন এই কেন্দ্র করে আমাদের এখানে চাষিরা যে পরিমাণ মাঠে ফুল মজুদ আছে, উৎপাদন খুব ভালো হয়। ইনশাল্লাহ এখান থেকে 100 কোটি টাকার উপরে আমরা ফুল বিক্রি করবো এমনটা আশা করতেছি। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে প্রায় 600 হেক্টর জমিতে ফুলের চাষ হয় এবং ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষাধিক মানুষ জড়িত। সময় সংবাদ, যশোর। দেখছেন সকালের সময়। এদিকে ফিক্সিং ইস্যুতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গঠন করা হয়েছে আলাদা তদন্ত কমিটি। এছাড়া সমাধান না হওয়া ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। ক্রিকেটারের পারিশ্রমিক বিষয়ে অপেশাদার মন্তব্যের জন্য সতর্ক করার পর ক্ষমা চেয়েছেন চিটাগং কিংস মালিক। নতুন বাংলাদেশে ভিন্ন এক বিপিএল আয়োজনের আশ্বাস ছিল ক্রিকেট বোর্ডের, তবে এবারের আসর জন্ম দিয়েছে ভিন্ন ভিন্ন সব বিতর্কের। মূল হক বিজয়ের দেশ থেকে নিষেধাজ্ঞা, যদিও এ বিষয়ে বিসিবি কিছুই জানে না বলে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। চলমান এসব ঘটনা পর্যবেক্ষণ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিপিএল এর ম্যাচ দেখতে এসে জানিয়ে গেলেন হুঁশিয়ারির কথা। গঠন করা হয়েছে আলাদা তদন্ত কমিটি। ফিক্সিং এর যেই অভিযোগটা এসেছে সেটার বিষয়েও বিসিবি একটা স্বাধীন স্বতন্ত্র কমিটি গঠন করবে সেটার ইনকোয়ারি করার জন্য, এবং সরকারের পক্ষ থেকে আপনারা জানেন আমাদের ইন্টেলিজেন্সের পক্ষ থেকে আমরা যতটা সহযোগিতা করা যায় বিসিবির ওই কমিটিকে আমরা করব, এবং দ্রুত এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করছি। এর মধ্যে কিছু ভুল ত্রুটি হয়েছে আমাদের অনভিজ্ঞতার জন্য, কিন্তু সেটাকে আমরা এবারের বিপিএলে ফিক্সিং সন্দেহের মতো আরেক বিস্ফোরা ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে রাজশাহী কিংসের 9-6 এমন বিতর্কিত কাণ্ডে বোর্ডের পাশাপাশি ক্ষুব্ধ মন্ত্রণালয়। ক্রীড়া উপদেষ্টা জানালেন, সমাধান না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে মালিকদের বিরুদ্ধে। সরাসরি রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন, এবং আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যদি তিনি সেটা করতে ব্যর্থ হন অথবা না করেন সেক্ষেত্রে পরবর্তীতে আমরা কথা বলার মধ্যে থাকবো না, আমরা আইনি ব্যবস্থা নেব। ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না করে তাকে নিয়ে উল্টো বেফাঁস মন্তব্য করেছিলেন চিটাগং কিংসের মালিক। বিষয়টি নিয়ে সতর্ক করার পর ক্ষমা চেয়েছেন ফ্র্যাঞ্চাইজি কর্তা। এবার ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে আরো ভালো বিপিএল আয়োজনের আশ্বাস বোর্ড সভাপতির। খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আমরা আজকে সম্ভবত কথাটা চট্টগ্রাম টিমের মালিক বলেছেন, আমি তার সাথে আজকে কথা বলেছি এবং তাকে সতর্ক করেছি যে কোনো প্লেয়ারের ব্যাপারে এই ধরনের মন্তব্য করার কোনো রাইটস তার নেই। ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে দেওয়া হবে বিপিএল এর মতো বড় একটা, এখনো যেহেতু দাঁড়াতে পারেনি অ্যাজ এ টুর্নামেন্ট, যেটা 11 বছরের মাথায়ও এটা হওয়া উচিত। এতদিন একটা ফ্র্যাঞ্চাইজির দাম হওয়া উচিত 30 থেকে 40 কোটি টাকা, এটা এখনো কিছু হয়নি। পরিকল্পনা করতে সময় দিতে হবে, সব কাজে সময় দিতে হবে। এছাড়াও আসন্ন বোর্ড নির্বাচন নির্ধারিত সময়ে হবে বলেও জানান তারা। আমরা এটাও চিন্তা করেছি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। মোনাজাতে অংশ নিতে দূর দূরান্ত থেকে জড়ো হয়েছেন লাখো মুসল্লি। এ ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।